নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আমি রাজীব। আজকে আমাদের পডকাস্টের বিশেষ অতিথি এসছেন, যিনি ভারতীয় দলের প্রাক্তন গোলকিপার এবং দক্ষ প্রশাসক, ফুটবল ফেডারেশনের কল্যাণ চৌবে সাহেব। নমস্কার কল্যাণ বাবু, অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টে আসার জন্য। কেমন আছেন স্যার? ভালো রয়েছি। আজকে বাংলা নববর্ষ এবং কলকাতা ময়দানে বার পুজো দিয়ে এই বছর শুরু হয়। তো সকাল থেকেই অনেকগুলো ক্লাবে গেলাম, ক্লাবে নববর্ষ তাদের সাথে উৎসবে সামিল হলাম, প্রাক্তন খেলোয়াড়দের সাথে দেখা হলো, ভালো লাগলো। স্যার, এই খেলায় কিভাবে আসলেন? ফুটবল খেলা দিয়ে আপনি কিভাবে আসলেন এবং কিভাবে ভালোবেসে ফেললেন এত? না দেখুন, পশ্চিমবাংলায় থাকে কেউ, পুরো বাঙালি মানুষ পশ্চিমবাংলায় যা শৈশব কেটেছে, সে যদি ফুটবল না খেলে থাকে তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও একটা অমিল থাকবে। তো ফুটবল সমার্থক শব্দ বাংলা বাঙালির সাথে। খুব অল্প বয়সে এখানে স্কুলে পাড়ায় ফুটবল খেলার সুযোগ হয়েছিল এবং সেখান থেকে পরে সাই এবং টাটা ফুটবল একাডেমিতে যাওয়া এবং ফুটবল শেখা এবং তারপরে পেশাদার হিসেবে ফুটবল খেলা। আপনি একজন নামী ফুটবলার এবং প্রশাসক। পশ্চিমবঙ্গের ক্রীড়া এবং যুব কল্যাণ ক্ষেত্রে এখনো পর্যন্ত কি কি সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো যদি বলেন আপনি। দেখুন, খেলা, শিক্ষা, স্বাস্থ্য এগুলো সবই রাজ্য সরকারের অধীনে পড়ে। পশ্চিমবঙ্গে বিগত 15-20 বছর ধরে আমরা সেই অর্থে খেলাধুলার খুব বেশি আয়োজন দেখিনি। একটা খেলোয়াড় কখন তৈরি হয়? একটা খেলোয়াড় তৈরি হয় যখন কম্পিটিশন অর্গানাইজ করা হয়। কিন্তু ইদানিং গ্রাম বাংলায় বা জেলা শহরগুলোতে যেখানে ফুটবলের আঁতুড়ঘর বলা যায়, যে খেলোয়াড়রা তৈরি হতো, সেখানে খেলতো এবং তারপর তারা কলকাতা ময়দানে এসে বড় ক্লাবে খেলতো, এটা ক্রমশ আমরা লক্ষ্য করেছি যে জেলা শহরগুলোতে বা মফস্বলে বা গ্রাম বাংলায় ফুটবলের বা অন্যান্য খেলাধুলারও সেই অর্থে আয়োজন কমে গেছে। আয়োজন কমে যাওয়ার জন্য যে রাজ্য সরকারের যে সদর্থক ভূমিকা যেগুলো লক্ষ্য করা উচিত ছিল, সেগুলো আমরা অভাব দেখেছি। এখনকার যুব সমাজ এবং ক্লাব কালচারের নাম আজকের পশ্চিমবঙ্গে একসাথে উচ্চারিত হয়। এই ক্লাবগুলির খেলাধুলার ক্ষেত্রে কি কোনো অবদান রয়েছে? ক্লাবগুলির যুব শক্তিকে ক্রীড়া কল্যাণে সংযুক্ত করার কোনো পরিকল্পনা কি আনা হয়েছে? দেখুন, যুব সমাজ এবং ক্লাব এরা সমার্থক, কারণ যুবরাই খেলাধুলার সাথে যুক্ত থাকেন এবং ক্লাবের মাধ্যমে খেলাধুলাগুলো হয়ে থাকে। আমরা জানি ক্লাবের সাথে জড়িত কর্মকর্তারা যে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে স্পন্সরশিপ জোগাড় করে তারা সারা বছর খেলার জন্য টিম তৈরি করেন, এটা তাদের সাধুবাদ পাওয়ার যোগ্যতা। কিন্তু স্পন্সরশিপ আসবে কোথা থেকে? স্পন্সরশিপ আসতে গেলে সেরকম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়া দরকার এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ভালো কর্পোরেট আসবে। কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এত অভাব রয়েছে এবং এখান থেকে অসংখ্য কর্পোরেট যেহেতু অন্য রাজ্যে চলে গেছেন, সেহেতু এই মুহূর্তে ক্লাবেদের কাছে স্পন্সরশিপ পাওয়া, একটা মিড সাইজ স্পন্সরশিপ পাওয়া কঠিন হয়ে গেছে। তবু এত কঠিনতার মধ্যেও যে ক্লাবেরা যারা টিম চালাচ্ছেন, আমি আজকেও নববর্ষ উপলক্ষে বার পুজোয় অসংখ্য ক্লাবে আমি গেছিলাম, প্রায় 7-8টা ক্লাবে গেছিলাম। তাদের প্রত্যেকের সাথেই কথা বললাম। প্রত্যেকেই বলেন যে কত কষ্ট করে তারা স্পন্সরশিপ জোগাড় করছেন এবং একটা ফুটবল টিম ম্যানেজ করতে গেলে বা একটা হকি টিম বা ক্রিকেট টিম ম্যানেজ করতে গেলে বছরে যে টাকার প্রয়োজন, সেই টাকা ইদানিং চট করে স্পন্সরশিপের মাধ্যমে পাওয়া যায় না। তাই ক্লাবেদেরকে আরো প্রৎসাহিত করতে হবে, তাদের আরো সহযোগিতা করতে হবে, যেন ক্লাবেদের স্পন্সরশিপ পাওয়ার ক্ষেত্রে, সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে আরো বেশি রাস্তা প্রশস্ত হয়।
পলিসিগত পরিবর্তন আনতে হবে এবং তার ফলে ক্লাবের মাধ্যমে খেলা এবং খেলোয়াড়দের ডেভেলপমেন্ট হবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডানের মতো শতাব্দী প্রাচীন ক্লাব এখন বাঙালি খেলোয়াড় প্রায় দেখাই যায় না ক্লাবগুলোতে। আমাদের তো প্রতিভার অভাব নেই। উত্তর পূর্ব রাজ্যগুলি পারলে আমরা পারি না কেন? মানে উত্তর পূর্ব ভারতের প্লেয়ারগুলোই আসছে, কিন্তু আমাদের এখানকার ভূমিপুত্র যে প্লেয়ারগুলো সেগুলো কেন আসছে না ক্লাবগুলোতে? না, দেখুন, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহারানের যে কন্ট্রিবিউশন বাংলা তথা ভারতবর্ষের ফুটবলের ক্ষেত্রে বা অন্যান্য খেলার ক্ষেত্রে, এটা তো অনস্বীকার্য। ইনফ্যাক্ট এখনো মোহনবাগানের আইএফএসএল জেতার ঘটনা, জেতার গল্প বিদেশেও আলোচিত হয়। এবার কেন বাঙালি খেলোয়াড় আসছে না, তার অবশ্যই একটা কারণ। মনে করুন, একটা সময় কি হতো, যখন ভারতের জাতীয় দল তৈরি হতো, 11 জনের মধ্যে 9 জন খেলোয়াড় বাঙালি খেলোয়াড় হতো, এবং ওই 9 জন বাঙালি খেলোয়াড়ই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহারান থেকেই খেলে আসতো। এখন দেখা যাচ্ছে বর্তমান জাতীয় দল যদি দেখেন আপনি, একজনও বাঙালি খেলোয়াড় নেই। এবার কিন্তু বাঙালি খেলোয়াড় নেই মানে কি মোহনবাগান, ইস্টবেঙ্গলের খেলোয়াড় নেই? তা নয়, মোহনবাগান, ইস্টবেঙ্গলের খেলোয়াড় আছে, কিন্তু বাঙালি খেলোয়াড় নেই। কারণ বাঙালি খেলোয়াড়ের প্রতিনিধিত্ব মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহারানেও কমে গেছে এবং সেখান থেকে জাতীয় দলে যাওয়ার সম্ভাবনাও কমে গেছে। এর মূল কারণ হচ্ছে যে আমাদের খেলার যে সংস্কৃতি, খেলার যে কালচার, সেটা প্রায় শেষ হয়ে গেছে। গত 15-20 বছর ধরে আপনি যদি দেখেন যে পশ্চিমবাংলায় সেই অর্থে খেলাধুলার আয়োজন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি দেখেন, খেলা এবং খেলোয়াড়দেরকে ভীষণ রকমভাবে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন। কোনো খেলোয়াড় যদি ইন্টারন্যাশনাল মেডেল জিতে আসছেন, তিনি তাদেরকে নিজে অভিনন্দন জানান, তার বাসগৃহে ডাকেন, তাদের সাথে দেখা করেন, এবং তারই একটা মস্তিষ্ক প্রসূত টুর্নামেন্ট, সেটা খেলো ইন্ডিয়া গেমস, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, খেলো ইন্ডিয়া স্কুল গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়ার যে মাল্টিপল গেমস রয়েছে, এটা আপনি দেখেন একটা ছোট সংস্করণ ন্যাশনাল গেমসে, যেখান থেকে অসংখ্য খেলোয়াড় খেলার সুযোগ পায়, অসংখ্য খেলোয়াড় সেখানে চিহ্নিত হয়, অসংখ্য খেলোয়াড় চিহ্নিত হওয়ার পর তারা প্রপার সিস্টেমেটিক ট্রেনিং পায়, তারা স্টাইপেন্ড পায়, তারা ইনসেন্টিভ পায়, তারা বোনাস পায়, তারা নিউট্রিশনের জন্য খরচ পায়। কিন্তু গত 15 বছরে আপনি খেয়াল করে দেখবেন, খেলো ইন্ডিয়ার কোনো আয়োজন আমাদের পশ্চিমবাংলায় হয়নি। আচ্ছা। তো যদি এইরকম একটা খেলার বিশাল যার সুযোগ সুবিধা রয়েছে এবং যেটা ভারত সরকারের খরচে হচ্ছে, যেখানে আপনাকে কোনো খরচ করতে হবে, তো সেটা যদি আমার মনে হয় একটা সদিচ্ছা থাকা ব্যক্তি হতো, তাহলে আমার মনে হয় এই খেলাগুলোকে, এই খেলো ইন্ডিয়ার খেলাগুলোকে পশ্চিমবাংলায় আমরা আয়োজন করতে পারতাম। আর পশ্চিমবাংলায় আয়োজন করলে যে লাভগুলো খেলোয়াড় এবং খেলার হতো, তাতে বাংলার লাভ হতো, বাঙালি খেলোয়াড়দের লাভ হতো। বিসিসিআই যে ক্রিকেটে, ওরা সিনিয়র ক্রিকেটারদের মেন্টরের কাজে ব্যবহার করে। তো আপনার এরকম কোনো পরিকল্পনা আছে যে ফুটবল এরকম কিছু করার? না, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনেও যে প্রাক্তন খেলোয়াড়েরা রয়েছেন, তারা তাদের অভিজ্ঞতা ফেডারেশন এবং ফুটবলের উন্নতিতে কাজে লাগানো হয়। এই মুহূর্তে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আই.এম. বিজয়ন, যিনি আপনারা জানেন ভারতবর্ষের অন্যতম সেরা স্ট্রাইকার, সাবির আলী, ক্লাইম্যাক্স লরেন্স, তবাবী দেবী, পিঙ্কি দেবী। তো মহিলা খেলোয়াড়, পুরুষ খেলোয়াড়ের একটা ভারসাম্য রেখে টেকনিক্যাল কমিটিতে রয়েছেন সাবির পাশা, সুব্রত পাল, আপনার বিমল ঘোষ, আরমান্দো কোলাসো, অসংখ্য খেলোয়াড় যারা এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে। তারা নতুন খেলোয়াড়দের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে পরামর্শ দেন, জাতীয় দলের কোচ বাছাইয়ের ক্ষেত্রে তারা পরামর্শ দেন, এবং আরও বেশি খেলোয়াড়দেরকে যাতে আমরা সংযুক্ত করতে পারি তারও চেষ্টা করছি। যে খেলোয়াড়েরা কোচেস লাইসেন্স পেয়েছেন, তারা কবে কোচেস লাইসেন্স পেয়েছেন, এতদিন পর্যন্ত কি করেছেন,
তার একটা ডেটা আমরা সংগ্রহ করছি, তারপর তাদেরকে আমরা কোচিং রিফ্রেশার কোর্স দিচ্ছি, এবং তারপর কিভাবে একাডেমিগুলোর সাথে, কারণ একাডেমি সংখ্যা যতদিন না বাড়বে ততদিন পর্যন্ত খেলাধুলার উন্নতি হবে না। গত বছর আমরা 80টা একাডেমির নিয়ে ইউথ লিগ করেছিলাম, এবছর প্রায় 150টা একাডেমি খেলবে ইউথ লিগে। তো এই প্রাক্তন খেলোয়াড়রা যখন কোচেস রিফ্রেশার ট্রেনিং হয়ে যাবে, তখন তারা এই একাডেমিগুলোর সাথে যুক্ত হয়ে একাডেমির ডেভেলপমেন্টের কাজে লাগবে। সামনেই নির্বাচন, আর নির্বাচনের পর নতুন সরকার আসবে। তো এই নতুন সরকার যে আসবে, তাদের এই খেলার উন্নয়নের জন্য আপনার কি মত? দেখুন, আবার বলবো যে খেলা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সবই রাজ্য সরকারের অধীনের মধ্যে পড়ে, এবং রাজ্য সরকার পরিকল্পনা যত ভালো করবেন তত তাতে লাভ হয়। আমরা ভারতবর্ষ একটা বিশাল দেশ, 140 কোটি মানুষ। ভারতবর্ষ একটা বিশাল দেশ যেখানে সব থেকে বেশি যুব সম্প্রদায় রয়েছে। ভারতবর্ষ একটা বিশাল দেশ যেখানে এই মুহূর্তে খেলার যে ডিজিটাল ভিউয়ারশিপ সেটা সর্বাধিক বিশ্বের মধ্যে। ভারতবর্ষ বিশাল দেশ যেখানে এই 2022-এ কিছুদিন আগে যে কাতারে বিশ্বকাপ শেষ হলো, সেখানে সেকেন্ড লার্জেস্ট ভিউয়ারশিপ ভারতীয় দর্শকদের মধ্যে থেকে হয়েছে। তো যেখানে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ক্রিকেট, হকি, রেসলিং, শুটিং, আর্চারি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস একাধিক খেলা একসাথে গ্রো করছে। 2022-এর সদ্য সমাপ্ত যে হাংজাই এশিয়ান গেমস হয়েছে, সেখানে ভারত 100-র বেশি মেডেল জিতেছে, 106টি মেডেল জিতেছে, প্রায় 119টি মেডেল জিতেছে প্যারা এশিয়ান গেমসে। সাধারণ স্পোর্টস এবং প্যারা স্পোর্টস দুটো স্পোর্টসে সমানভাবে ভারত এগিয়ে চলেছে। আমার মনে হয় পশ্চিমবাংলা, যে বাঙালি রবীন্দ্রসঙ্গীত এবং ফুটবল দিয়ে, বাংলার মেয়ে মানে রবীন্দ্রসঙ্গীত সে জীবনে কোনো না কোনো সময় শিখেছে বা গেয়েছে, আর বাংলার ছেলে মানে ফুটবল সে কোনো সময় সে খেলেছে। আর ফুটবল খেলা দেখার সদস্য সমর্থক সব থেকে বেশি পশ্চিমবাংলা। এরকম একটা জায়গায় পশ্চিমবাংলা আগামী দিনে তাকিয়ে থাকুক যে কিভাবে খেলার একটা ভালো নীতি তৈরি হোক, খেলার একটা ভালো রাজ্য সরকারের পলিসি তৈরি হোক। আমরা দীর্ঘ 3 দশক বাদে খেল ভারত নীতি পেয়েছি, ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট, যেটা 2025-এ পার্লামেন্টে পাশ হয়েছে, আর বর্তমানে আইন হিসেবে এই মুহূর্তে এসেছে ভারতের স্পোর্টসের সাথে। আমি চাইবো যে পশ্চিমবাংলা এর সাথে অ্যালাইন্ড হোক, এমনভাবে একটা উন্নয়নের পলিসি তৈরি করুক যে পশ্চিমবাংলা কেবলমাত্র তার অতীত এবং ইতিহাস নিয়ে যেন না জেনে থাকে, পশ্চিমবাংলা বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েও কথা বলতে পারে। পশ্চিমবাংলায় পি কে ব্যানার্জি, চুনি গোস্বামী, তুলসীদাস বলরাম, সুব্রত ভট্টাচার্য, মনোনয়ন ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জি, এরকম যেমন অসংখ্য খেলোয়াড় রয়েছেন, তেমনি পশ্চিমবাংলা যেন আগামী দিনেও বলতে পারেন যে এই 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 খেলোয়াড় বর্তমানেও পশ্চিমবাংলাকে নেতৃত্ব দিচ্ছে ভারতের জাতীয় দলে। আমরা এরকম হেডলাইন দেখতে চাইবো না যে জাতীয় দলে একটিও বাঙালি খেলোয়াড় নেই। এটা আমার ইচ্ছা। সকলে মিলে আমার মনে হয় যদি যৌথভাবে চেষ্টা করা যায়, সম্মিলিত প্রচেষ্টায় পশ্চিমবাংলায় খেলাধুলার আবার সুদিন ফিরে আসতে পারে। আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। স্যারের কথা শুনলেন, কিভাবে ফুটবলের গৌরব আবার ফিরে আসবে। বিভিন্ন প্রশ্নগুলো নিশ্চয়ই আপনারা উত্তর পেয়ে যাচ্ছেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানান। আজকের মতো এখানেই রাখলাম ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাদের ভাবাবে।